হ্যালো বন্ধুরা, তোমাদেরকে এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমি যেটা এসএসসিজির যে 2024 সালের যে পরীক্ষাগুলো হয়েছে তার শিফটগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো আজকে যেটা ভেন্যু নেম আছে সেটা হচ্ছে আয়ন ডিজিটাল জোন। হ্যাঁ, সেটা হচ্ছিল শিলিগুড়িতে। ঠিক আছে, শিলিগুড়িতে। এক্সাম ডেট 1-3-2024, এক্সাম টাইম 2:30 থেকে 3:30 পর্যন্ত। তো যে সেটগুলো তুলে ধরছি, তোমরা দুটো সেট দিয়েছি। আজকে দেখো এটা, এই সেটগুলোর কোশ্চেনগুলো কেমন কেমন এসেছে। তোমরা যারা সামনে টার্গেট রেখেছো 2025-এ, তারা অবশ্যই এগুলো দেখো, তোমরা অবশ্যই হেল্পফুল হবে। ঠিক আছে, চলো দেখি, কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম কোশ্চেন দেখি কি বলছে। বলছে যদি 750 এর 50% এম এর থেকে 25% বেশি হয়, তাহলে এম এর মান কত? তাহলে বলছে যদি 750 এর 50%, তাহলে আমি আগে যদি 750 এর 50% মানে কি 1/2, তাই তো? তাহলে বের করে নিই আগে। তাহলে বের করে যদি নিই তাহলে হচ্ছে তোমার, তো 750-এর 1/2 কত হয়ে যায়? 375। এবারে 375 আবার 25% বের করে নাও। তাহলে 375-এর 25% তাহলে কত হয়ে যায়? বা একটা কাজ করতে পারো, যে 375 আছে, থাক এটা। ঠিক আছে, এবার বলেছে এম এর থেকে 25% বেশি, তার মানে যে কোনো একটা অপশন ধরে নাও। যদি আমি 300ই ধরে নিই, দেখো তাহলে 300-র 25% মানে কত? 3×25 = 75। তাহলে দেখো এই যে 375টা, সেটা 300 থেকে কি 75 বেশি, মানে 25% বেশি। তাহলে এম এর মান কত? 300 হচ্ছে অ্যান্সার। তাহলে এম এর মান আমি পেয়ে গেলাম 300। তাহলে একের অ্যান্সার হয়ে গেল। চলো পরের কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেন কী বলছে দেখো। বলছে 1 থেকে 19-এর মধ্যে কতগুলি যৌগিক সংখ্যা আছে? যৌগিক সংখ্যা কোনগুলো? যেসব সংখ্যার একের বেশি গুণনীয়ক বা কি বলো ফ্যাক্টর আছে। ঠিক আছে, যেমন 2 যদি আমি বলি, তাহলে 2কে 1 × 2 আর ভাঙা যায় না, তাহলে এটা হয়ে গেল একটা মৌলিক সংখ্যা, কারণ 1 আর 2 নিজের ফ্যাক্টর। যদি আমি ধরি 4, তাহলে 4কে দেখো 1 × 4 আর 2 × 2, তাহলে 1-এর বেশি থাকছে, তাহলে সেই জন্য 4 কি যৌগিক সংখ্যা। তাহলে 1 থেকে 19-এর মধ্যে কতগুলি যৌগিক সংখ্যা আছে? তাহলে আমি দেখি, 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, 18। তাহলে কতগুলো হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10খানা আমি যৌগিক সংখ্যা পাচ্ছি কতর মধ্যে? 1 থেকে 19-এর মধ্যে। তাহলে 2-এর অ্যান্সার হয়ে গেল কত? 10। কতগুলি যৌগিক সংখ্যা আছে? 10টি যৌগিক সংখ্যা রয়েছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী বলছে দেখো। বলছে A:B:C দেওয়া আছে, C:D দেওয়া আছে, তাহলে A:B:C:D এর মান কত? তাহলে A B C D লিখে দিলাম। ABC দেওয়া আছে 2, 5, 3। CD কত দেওয়া আছে? 5, 2। তাহলে এই যে ফাঁকা ঘরে কি বসবে? 3, তার আগে ঘরে 5, এখানেও 5। তাহলে এবারে আমার ক্যালকুলেশন করে দাও। 5×2 = 10, 5×5 = 25, 3×5 = 15, 3×2 = 6। তাহলে কোথায় আছে 10, 25, 15, 6? এই যে 10, 25, 15, 6। তাহলে আমার অ্যান্সার পেয়ে গেছি 3-এরও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 4 নম্বর কোশ্চেন কী বলছে দেখো। তো 4 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। একজন ব্যক্তি যথাক্রমে 7 কিলোমিটার/আওয়ার, 14, 21, 28 কিলোমিটার/আওয়ার গতিতে 10 কিলোমিটার করে 4টি সমান দূরত্ব অতিক্রম করেছেন, তবে তার গড় গতি কত? তার গড় গতি কী হয়? টোটাল দূরত্ব কী আছে? 10 কিমি করে 4 বার গেছে, তার মানে কি 40, পুরোটার বাই সময় হয়। তাহলে আমরা জানি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। তার টাইম কি হয়? ডিস্টেন্স আপন স্পিড। তাহলে এই যে প্রতিবারই কি 10 করে গেছে, তাহলে 10 বাই প্রথমটা কত? 7, প্লাস 10/14, প্লাস 10/21, প্লাস 10/28। তাহলে ক্যালকুলেশনের সুবিধার্থে আমি কি করব? 40 বাই প্রতিটা থেকে 10 আর 7 আমি কমন নিয়ে নিলাম। তাহলে প্রথমটা থাকছে 1, তারপরটা থাকছে 1/2, তারপরটা থাকছে 1/3, তারপরটা থাকছে 1/4। তাহলে আমি ক্যালকুলেশন করে দিই। তাহলে এই 0 কেটে গেল, 7টা উপরে গেলে গুণ হয়ে যায়, তাহলে উপরে থাকছে 28, আর নিচে কি থাকছে? যদি এটা আমি ক্যালকুলেশন করি এইটুকু, তাহলে আমার লসাগু হয় 12, তাই তো? তাহলে লসাগু 12। তাহলে প্রথমটা 12কে 12, তারপরটা 6, তারপরটা 4, তারপরটা 3। তাহলে আমি কি পাচ্ছি? 28 গুণ 12টা নিচে আছে, সেটা উপরে হয়ে গেলে গুণ হয়ে যায়, বাই
12 6 18, 4 22 3 25। তাহলে 28 আর 12 যদি আমি গুণ করি তাহলে 336 আর নিচে আছে 25। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম গড় গতি কত 336/25। তাহলে এই যে 4-এর 336/25 কি অ্যান্সার হয়ে গেল কিলোমিটার পার আওয়ারে। চলো পরের কোশ্চেন দেখি। 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বার্ষিক 35% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে এত টাকা মূলধন থেকে কত সবৃদ্ধি মূল পাওয়া যাবে। তাহলে আমি কী করবো, 35% আছে, তাহলে 35% মানে আমরা কি জানি 7/20। তাহলে আমার মেন হচ্ছে 20, 27 টাকা সুদ সবৃদ্ধিমূল, 2 বছর আছে ওই জন্য এটাকে 2 বার লিখলাম। এবারে জাস্ট গুণ করে দাও, 20 20 400, এখানে গুণ করলে তাহলে 27-এর স্কোয়ার করে দাও, তাহলে 27 27 গুণ করলে 729। এবারে আমার কাছে মোট মূলধন 400 টাকা, সবৃদ্ধিমূল 729 টাকা। তাহলে আমার কাছে যেটা মোট মূলধন 400 টাকা সেটাই কোশ্চেনে দেখো দিয়েছে 21,500, তাই তো। তাহলে আমি এই যে 21,500 এখান থেকে আমি একের মানটা বের করে দেবো। একের মান বের করার পরে কি করব, যে আমার যে 729 টাকা আছে, 729 টাকা যেটা আছে আমার, তাহলে সেটার সাথে গুণ করে দিলে আমার কি সবৃদ্ধিমূলটা পেয়ে যাব। তাহলে 100 মান যদি আমি করি এখানে, তাহলে 215 21,500কে ভাগ করবো কত দ্বারা, 400 দ্বারা। তাহলে এই যে দুটো শূন্য আমি কেটে দিলাম, তাহলে 4 দ্বারা যদি আমি ভাগ করে দিই তাহলে 4 5 20, 3 4 12, আর এদিকে 30 থাকছে মানে 4 7 28, 4 5 20। তাহলে একের মানটা আমি কি পেলাম 53.75। তাহলে এবারে একের মান আমি পেয়ে গেছি, তাহলে আমাকে বের করতে হবে সবৃদ্ধিমূল। তাহলে 729 সমান কত হয়, 729-এর সাথে যদি আমি 53.75 যদি আমি গুণ করি তাহলে আমার অ্যান্সার আসবে 39183.75। তাহলে অ্যান্সারটা মিলিয়ে নেবে গুণ করে। 5-এর এই যে সি অপশানে ছিল 39183.75, তাই তো। তো অ্যান্সার হয়ে গেল আমার সবৃদ্ধিমূল কত পাওয়া যাবে। চলো পরের কোশ্চিন দেখি 6 নম্বর। 6 নম্বর কোশ্চিন বলছে 96/8, জাস্ট সরলীকরণ আছে, তাহলে আমি এখানেই করে দিচ্ছি 96/8। তাহলে কত হয়ে গেল 12 গুণ, আবার দেখো 4 অফ, তার মানে ব্র্যাকেটে যদি আমি 4 দিই তাহলে এই ব্র্যাকেটের এটুকু কাজ করতে হবে আগে। তাহলে 7 দুগুণে 14, 14 আর 14 যোগ করলে 28, তাহলে 4 অফ 28, তাই তো। আবার আছে -10 গুণ 10 ব্র্যাকেট ক্লোজড। তাহলে এখান থেকে আমার কী হবে 12 গুণ 4-এর সাথে 28 গুণ করলে 4 8 32, 3 4 দুগুণে 8, 8 3 11, -100। তাহলে আমি পেয়ে গেলাম 12 ইন্টু 100, 12 থেকে 100 বাদ দিলে 12, 12 12 144। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম এই যে 144 ক্যালকুলেশনের অ্যান্সার। চলো পরের কোশ্চিন দেখি। পরের কোশ্চিন কী বলছে দেখো, বলছে পি কিউ আর এর অনুপাত যথাক্রমে 3:5:8 এবং তাদের যোগফল 400 হয়, তবে পি এবং আর এর পার্থক্য কত। তো এক্ষেত্রে কী হয়ে যাবে আমার, এই যে পি কিউ আর এর অনুপাত দেওয়া আছে, যোগফল 400, তার মানে এদের যোগফলটা করে দাও। তাহলে 3 5 8, 8 8 16, তাহলে 16 সমান সমান দিয়ে দিয়েছে আমাকে কত 400। তাহলে 100 মান বের করি, 4 4 16, 4 দ্বারা 100, 4 দ্বারা আবার কেটে দিলাম 25। তাহলে একের মান আমি পেয়ে গেলাম কত 25। যে পি এবং আর এর পার্থক্য, তাহলে এই যে এখানে পি আর আর এর পার্থক্য কত, 3 আর 8 এর পার্থক্য কত 5। তাহলে 100 মান যদি 25 হয় তাহলে 5 সমান কত হবে, 5-এর সাথে কি 25 গুণ, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম কত 125। তাহলে 7-এর অ্যান্সার পেয়ে গেছি আমি 125, তাই তো। চলো পরের কোশ্চিন দেখি আমি। পরের কোশ্চিন কী আছে, বলছে একটি ম্যাচে 4 জন ব্যাটসম্যানের রানের গড় 61 এবং যদি 3 জন ব্যাটসম্যানের করা রান যথাক্রমে এত এত হয়, তবে চতুর্থ ব্যাটসম্যান কত রান করেছেন। তাহলে এই যে 4 জন ব্যাটসম্যানের গড় যদি 61 হয় তাহলে সমষ্টি কত হবে, নিশ্চয়ই 4 1 4, 4 6 24, 244, তাই তো। আবার 3 জন ব্যাটসম্যানের রান আলাদা আলাদা দিয়ে দিয়েছে, তাহলে তাদের যোগ করে দাও। তাহলে 7 1 8, 8 8 16, হাতের 1 3 6 12, 126। তাহলে এই যে 4 জনের থেকে যদি আমি 3 জনের বাদ দিয়ে দিই তাহলে কি, তাহলে আমার পেয়ে যাব চতুর্থ ব্যাটসম্যান কত রান করেছেন। তাহলে আমি মাইনাস করো, 8 3 1 1, 118। তাহলে আমার 8-এর অ্যান্সার হয়ে গেল কত 118।
তাহলে কি বলছে, চতুর্থ ব্যাটসম্যান কত রান করেছে, 118 রান। তো দেখছো কত সহজ সহজ অঙ্ক দিয়েছে তোমাদের এসএসসি জিডিতে। সামনে যারা 2025-এ টার্গেট করেছো তারা অবশ্যই দেখো, ঠিক আছে। চলো পরের কোশ্চিন কী বলছে দেখো, বলছে 90টি টেবিলের ক্রয় মূল্য হলো এক্স সংখ্যক টেবিলের বিক্রয় মূল্যের সমান। যদি 50% লাভ হয় তাহলে এক্সের মান কত। তাহলে আমি যদি এখান থেকে কি বলছে 90টি টেবিলের ক্রয় মূল্য, 90টি টেবিলের ক্রয় মূল্য মানে কি কস্ট প্রাইস, আমি ধরে নিলাম এইভাবে, সমান কি হয় এক্স সংখ্যক টেবিলের, তাহলে আমি ধরছি এক্স সংখ্যক টেবিলের কী আছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমি কি জানি এস সেলিং প্রাইস, তাই তো। তাহলে এখান থেকে এই যে সি মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের মান কত, তার বিপরীত দিকের সংখ্যা এক্স, সেলিং প্রাইসের মান কত, তার বিপরীতের দিকের সংখ্যা কত 90। তাহলে এবার বলো যে কোন এমন এক্সের মান কত হলে তার 50% লাভ করলে সেটা কত হবে, 90 হবে। তাহলে কোন অপশানটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনটা অপশান ধরলে আমার তার 50% যদি লাভ করায় তাহলে সেটা 90 হবে, সেলিং প্রাইসটা 90 হবে। তাহলে প্রথমেই দেখো চোখে আসছে কত 60, 60-এর অর্ধেক কত 30, মানে 60-এর 50% কত হয় 30। তাহলে 60-এর সাথে 30 যোগ করে দিলেই কত হয় 90। তাহলে আমার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যটা পেয়ে গেছি 90, মিলে যাচ্ছে। তাহলে আমার এক্সের মান কত হবে 60, এই যে হয়ে গেল অ্যান্সার। তাহলে আমার 90টি টেবিলের ক্রয় মূল্য 60টি টেবিলের বিক্রয় মূল্যের সমান হবে, ঠিক আছে, যদি 50% লাভ হয়। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চিন। বলছে জনি 6 ঘন্টায় একটি কাজ সম্পূর্ণ করতে পারে, মার্ক একই কাজ 8 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে, একসঙ্গে কাজটি শেষ করতে দুজনে কত সময় লাগবে। তাহলে জনি আছে যে দ্বারা ডিনোট করছি কত 6 ঘন্টায়, মার্ক আছে এম দ্বারা কত ঘন্টায় 8 ঘন্টায়। তাহলে আমি যদি লসাগু করে দিই কত 24, এখানে 4, এখানে 3, তাহলে টোটাল কাজ হচ্ছে 24। যদি আমি তাদের একসাথে করছে, দেখো একসঙ্গে কাজটি করছে, তাহলে তাদের ক্ষমতা কত যোগ হয়ে যাবে 4 3 7, তাহলে তারা একসাথে কত দিনে করবে 24/7, কোথায় আছে এই যে, তাহলে 24/7 হয়ে গেল কি অ্যান্সার, তাই তো। দেখি নেক্সট কোশ্চিন কী আছে। দেখো নেক্সট কোশ্চিন কী বলছে, বলছে 15/15, আচ্ছা এটা সরল আছে তো, তাহলে সরলটা বাড়ির কাজ দিই নাকি, আচ্ছা থাক করে দিই। তাহলে 15 আর 15 গুণ করলে কত 225, মাইনাস 6 11 66, তার সাথে আবার 12 গুণ আছে থাক, প্লাস 25 625, প্লাস 4 আর 21 84। তাহলে এবার 225 মাইনাস এটা 66 আর 12 যদি আমি গুণ করি 6 12 72, 72 তার মানে 792 হবে, প্লাস 625 প্লাস 84। তাহলে এবার যোগগুলো একদিকে করে নাও, তাহলে 4 5 9, 9 5 14, 4 হাতের 1 9, 9 2 11, 11 2 13, 13 7 2 9, সেখান থেকে 729 বিয়োগ, তাহলে বিয়োগ করে দাও। তাহলে 14 থেকে 9 বাদ, আচ্ছা কোথাও কি ভুল করছে একবার দেখে নেবো, ঠিক আছে, একবার চেক করে নিই। তো এটা বিয়োগ করে আসছে তোমার 205, তাই তো, কিন্তু অপশানে 205 দেখতে পাচ্ছি না। তাহলে এই অঙ্কটা তোমরা একবার বাড়িতে, ঠিক আছে, বাড়িতে একবার ক্যালকুলেশন করে আমাকে কমেন্টে জানাবে তো যে অপশান ভুল আছে না কোশ্চিনটা ভুল আছে, ঠিক আছে, এটা একটু জানাবে। তাহলে আমি এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম তোমাদের উপরে। তো পরের কোশ্চিন দেখি, ঠিক আছে, তোমরা অবশ্যই জানাবে এটা আমাকে। চলো পরের কোশ্চিন দেখি। পরের কোশ্চিন কী বলছে দেখো, বলছে দীপক পণ্য এ ক্রয় করে এবং ক্রয় মূল্যের চেয়ে 22% বেশি মুদ্রিত মূল্যে ধার্য করে, অবশেষে সে 15% ছাড় দিয়ে পণ্যটি বিক্রি করে, তবে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত। তাহলে কি করব, তো আবার এই ধরনের টাইপ এই কোশ্চিন আগের শিফটেও যে দেখেছিলাম সেগুলোতেও এসেছিলো, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম যে ক্রয় মূল্য আমার আছে 100 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বলছে 100 টাকার উপরে 22% বেশি ধার্য করেছে, তাহলে আমার হয়ে গেল সেটা ধার্য মূল্য 122 টাকা। আবার অবশেষে সে 15% ছাড় দিচ্ছে, তাহলে কিসের উপরে এই 122-এর উপরে, তাহলে 122-এর যদি আমি 15% বের করে নিই তাহলে কত হচ্ছে দেখো, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, আবার 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে
61, তাহলে কত হচ্ছে 3 3 6 18 10, তাহলে আলটিমেটলি পাচ্ছে 18.3 টাকা কি ছাড় দিচ্ছে। তাহলে 122 থেকে 18.3 যদি আমি বিয়োগ দিই তাহলে হচ্ছে 7, এখানে 19, তার মানে 3, তাই তো। আর এখানে হচ্ছে 0 1, তাহলে 103.7 টাকায় কি সে বিক্রি করছে, কিন্তু ক্রয় মূল্য কত ছিল 100 টাকা ছিল। তাহলে তার এখান থেকে লাভ কত হচ্ছে 3.7 টাকা লাভ হচ্ছে, বা 3.7% লাভ হচ্ছে। তাহলে আমার এই যে অ্যান্সার পেয়ে গেছি আমি 3.7% লাভ, তাই তো। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চিন দেখি কি বলছে। দেখো পরের কোশ্চিন কি বলছে, একটি অর্থরাশির উপর বার্ষিক 4% হারে প্রাপ্ত সরল সুদ হল অর্থরাশিটির 3/5 অংশ। বিনিয়োগের সময়কাল কত? তাহলে কি করব, এই যে 3/5 যে ভগ্নাংশটা দেওয়া আছে, তাহলে তার সরল সুদ কত, নিশ্চয়ই উপরেরটা। তাহলে আমি যদি ডিনোট করি আই ইকুয়ালস টু মানে কি সরল সুদ কত আছে 3, আর এর মান দেওয়া আছে কত 4%, টি এর মানটা আমার কাছে চেয়েছে, পি এর মানটা কত, এই যে নিচের ভ্যালুটা 5, যেটা ভগ্নাংশের নিচের মানটা থাকে সেটা কি মেন ভ্যালু হয় বা আসল হয়, পেয়ে গেছি। এবার আমরা সূত্র কি জানি, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে আয়ের মান হচ্ছে 3, পি এর মান হচ্ছে 5, আর এর মান 4, টি এর মান যেহেতু চেয়েছে তাহলে থাক নিচে 100, কাটাকাটি করে দিই 5 20, 100 4 দিয়ে 5, তাহলে টি এর মান কী পাচ্ছি 3 পাচ্ছে 15, তাহলে 15 বছর আমার অ্যান্সার, এই যে 15 বছর অ্যান্সার, তাই তো। তাহলে বিনিয়োগের সময়কাল কত 15 বছর। চলো পরের কোশ্চিন দেখি। পরের কোশ্চিন কী বলছে দেখো, 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 19 হলে 5টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? এই ধরনেরও কোশ্চিন আমি বারবার প্র্যাকটিস সেটে করিয়েছি তোমাদের। তো চলো দেখে নাও কীভাবে করতে হয়। 5টি ধারাবাহিক মানে পরপর, ঠিক আছে। তাহলে পরপর কটি সংখ্যা আছে, 5টি আছে, বিজোড় সংখ্যা আছে আবার, ঠিক আছে। তাহলে 5টি আছে, আমি দাগ দিয়ে দিচ্ছি 5টা হলো। তাহলে গড় সবসময় কি মাঝখানে বসলো। এবার বলছে এই যে 5টি আছে, তাহলে 5টির মধ্যে বৃহত্তমটা চেয়েছে, তাহলে আমি বিজোড় সংখ্যা, তাহলে কি 19-এর পরে বিজোড় সংখ্যা কী হয় 21, 21-এর পরে কী হবে 23, 19-এর আগে যদি চাই 17, 17-এর আগে 15, তাহলে আমার চেয়েছে বৃহত্তম সংখ্যা, তাহলে আমি এদিকে যাব, তাহলে বৃহত্তম সংখ্যা কী পেলাম 23, তাহলে 15-র 23 হয়ে গেল অ্যান্সার। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই ধরনের কোশ্চিন আমি প্র্যাকটিস সেটে করিয়েছি অনেক, প্রায় সবগুলো কোশ্চিনই আমার প্র্যাকটিস সেটে একটা না একটা পেয়ে যাবে। তো এই জন্যই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার কোশ্চিনগুলো দেখে রাখো, খুব হেল্প হবে তোমাদের পরীক্ষায়। আর যারা সামনে 2025-এর যে এসএসসি জিডির টার্গেট করছো, তারা অবশ্যই আমার প্র্যাকটিস সেট থেকে শুরু করে এই যে প্রিভিয়াস ইয়ার এসএসসি জিডি অনেকগুলো দেওয়া আছে, 2024-এর সেটগুলো দিচ্ছি, সেগুলো দেখো। অবশ্যই তোমরা এসএসসি জিডিতে টার্গেট করে সফল হবে, আশা করি সফল হবে তোমরা। আর যারা নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো পরের কোশ্চিন কী বলছে দেখি। পরের কোশ্চিন কী বলছে দেখো, বলছে একটি সংখ্যাকে 25% বৃদ্ধি করার পর আবার 25% বৃদ্ধি করা হয়, বর্ধিত সংখ্যাটিকে কত শতাংশ হ্রাস করলে মূল সংখ্যাটি পাওয়া যাবে? তাহলে দেখি। তো 25% আছে, 25% মানে আমরা কি জানি, 25% মানে আমরা জানি 1/4। তাহলে কি বলছে বৃদ্ধি, তাহলে 4 থেকে কি হয়ে যাবে, তাহলে 4 থেকে হয়ে যাবে তোমার 5, কারণ বৃদ্ধি বলছে মানে কি এই একটা কি যোগ হয়ে যাবে, আবার 25% বৃদ্ধি করছে, তার মানে কি আবার 4 থেকে কি 5, তাহলে এবারে গুণ করে দাও, 4 4 16, 5 5 25। তাহলে বলেছে দেখো, তাহলে এই যে দেখো এটা হচ্ছে মূল সংখ্যা 16 আর বর্ধিত সংখ্যা হচ্ছে 25, তাহলে বলছে যে বর্ধিত সংখ্যাটিকে কত শতাংশ হ্রাস করলে, তার মানে এই যে বর্ধিত সংখ্যাকে হ্রাস করলে মূল সংখ্যাটি কত পাওয়া যাবে। তাহলে আমি যদি এদিক থেকেই যাই, তাহলে কত হ্রাস করতে হচ্ছে 9, কার উপরে 25-এর উপরে হ্রাস করতে হচ্ছে, কত শতাংশ 100%। তাহলে ক্যালকুলেশন করে দাও, 25 দ্বারা কাটলে 4, তাহলে আমি পেলাম 4 9 36%। তাহলে
বর্ধিত সংখ্যাটিকে 36% যদি আমি হ্রাস করি তাহলে সেটা মূল সংখ্যায় ফিরে পাওয়া যাবে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 36%। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন দেখি। নেক্সট কোশ্চিন দেখো কি বলছে। বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 5 হলে তাদের লসাগু কত। এই ধরনেরও কোশ্চিন বারবার করেছি তোমাদের ইম্পর্টেন্টের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো পুরো সেটের কোশ্চিনগুলো আমার এই থেকে কপি আছে, মানে কমন আছে আর কি। ঠিক আছে, শুধু ডাটাগুলো আলাদা। তাহলে দেখো দুটো সংখ্যার অনুপাত 3:4, গসাগু 5, তাহলে কী করতে হয়। যে কোনো বলেছিলাম যে দুটি সংখ্যার অনুপাত 3:4 হলে আমরা ধরে নেব তাদের গসাগু কত, আমার কাছে 1, কিন্তু সেটাই কোশ্চিনে বলে দিয়েছে কত, 5। তাহলে লসাগু কত, আমি বলেছিলাম যে দুটি সংখ্যার গুণফলটাই, অনুপাত দুটির গুণফলটাই কী হয়ে যায়, লসাগু। তাহলে 3 4 12, তাহলে 1 সমান যদি 5 হয় তাহলে 12 সমান কত, 5 12 60। তাহলে আমি লসাগু পেয়ে গেলাম 60। তাহলে খুব সহজেই আমি এই ধরনের অঙ্ক শিখেছি, আবারও বলে দিলাম এখন। ঠিক আছে, তো দেখতে থাকো। চলো পরের কোশ্চিন। একটি পণ্যের বিক্রয় মূল্য এত টাকা, যদি 22% ছাড় দেওয়া হয় তবে পণ্যটির মুদ্রিত মূল্য কত হবে। তাহলে দেখো বিক্রয় মূল্য বলে দিয়েছে 22% ছাড়, তাহলে 22% মানে আমরা কি জানি, 11/50। তাহলে আমি কি করছি, 50 থেকে ছাড় দিলে 11 যদি আমি মাইনাস করি, ছাড় দিচ্ছে, তাহলে কত হয়ে যাবে, 39, তাই তো। তাহলে এই 50 টাকায় কিনছি, 39 টাকায় বিক্রি করছি, তাহলে আমার কাছে 39 টাকা, কোশ্চিনে সেটাই বলে দিয়েছে কত, 1482। তাহলে এই যে 39 সমান 1482, তাহলে 1 সমান মান বের করো, তাই তো। তাহলে 1-এর মান যদি আমি বের করি তাহলে কত হচ্ছে, দেখো ভাগ করে নাও রাপে ছোটো করে। তাহলে হচ্ছে তোমার 4 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, 3 দিয়ে যদি দিই, 3 9 27, 2 3 3 9 10 11, তাহলে 1 3 2, তাই তো। তাহলে এবার 8 দ্বারা যদি দিই তাহলে 8 9 72, অর্থাৎ 7 3 8 24 7 31, তাহলে পাচ্ছি 38। তাহলে 1-এর মান আমি পেলাম 38। তাহলে চেয়েছে মুদ্রিত মূল্য, তাহলে মুদ্রিত মূল্য কত, 50। 1 সমান 38 হলে 50 সমান কত, গুণ করে দাও, অ্যান্সার হয়ে যাবে 5 8 40, 4 3 5 15 আর 4 19। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। দেখো মুদ্রিত মূল্য কত, 1900 টাকা। কোথায় আছে, প্রথমেই এই যে 1900 টাকা, অ্যান্সার হয়ে গেল আমার, তাই তো। চলো 18টা কোশ্চিন শেষ হয়ে গেছে, 19 নম্বর কোশ্চিন দেখি এবারে কি বলছে। দেখো একটি চোঙের ভূমির ব্যাসার্ধ 63 সেমি এবং উচ্চতা 20 সেমি হলে বক্রতলের ক্ষেত্রফল কত। আমি তোমাদের প্র্যাকটিস সেটে চোঙ, শঙ্কু, তারপরে তোমার গোলক, বৃত্ত সব অঙ্ক মানে একটা একটা না একটা করে করিয়েছি আমি। তোমরা দেখবে এই ধরনের কোশ্চিনও আমি প্র্যাকটিস সেটা আমার দেওয়া আছে। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা যে কেমন কেমন মানে কনফিডেন্স পাবে তোমরা যে আমার প্র্যাকটিস সেটগুলো করলে। ঠিক আছে, তো করি অঙ্কটা। বলছে ভূমির ব্যাসার্ধ 63, তাহলে ভূমির ব্যাসার্ধ আমরা কি জানি, আর সমান কত, 63। উচ্চতা, উচ্চতা আমরা কি জানি, এইচ কত দিয়েছে, 20। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে তার সূত্রটা আমাকে জানতে হবে। তাহলে তার সূত্র হচ্ছে, মাথায় রাখবে 2πr/h। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr/h। তাহলে মানগুলো বসাও, 2 ইন্টু পায়ের মান সবসময় 22/7 হয়, আর এর মান দেওয়া আছে 63, এইচের মান দেওয়া আছে 20। তাহলে কাটাকাটি করো, 7 দ্বারা কেটে দিলাম কত, 9। তাহলে যদি আমি গুণ করি তাহলে দেখবে এই 2 22 9 20 যদি আমি গুণ করি তাহলে গুণ করার পরে আসবে 7 9 2 0। তাহলে আমার বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 7920। তাহলে এই যে দেখো 19-এর সিতে আছে আমার অপশানটা, 7920 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম। চলো শেষ কোশ্চিন, 20টা করে কোশ্চিন আসে তোমাদের সেটে। চলো শেষ কোশ্চিন দেখি। বলছে এক ব্যক্তি 450 টাকায় একটি ঘড়ি বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হন, ঘড়িটির ক্রয় মূল্য কত। খুবই সহজ, একেবারে সহজ। ঠিক আছে, আমি যে কোনো অপশান ধরেও করতে পারি। ঠিক আছে, এই যে যদি আমি অপশান 500 টাকাই ধরে নিই, 500 টাকার 10% মানে কত, 50 টাকা। সেই 50 টাকা ক্ষতি হয়েছে, তাহলে বিক্রি করেছে কত, 450 টাকায়। এই যে অ্যান্সার হয়ে গেল আমার, খুব সহজেই তাড়াতাড়ি হয়ে গেল। বা যদি আমি করে দেখাই তাহলে কি করব, 10% মানে কত, 1/5।
10, তাহলে 10 হচ্ছে আমার আসল, আর ক্ষতি হয়েছে তাহলে একটা কি মাইনাস, তাহলে কত হয়ে গেল 9। তাহলে বিক্রি করছি 9 টাকায়, কোশ্চিনে দিয়েছে 450, তাহলে 9 সমান 450, তাহলে 1 সমান হয়ে গেল তোমার 50, তাহলে 10 সমান কত, 10 ইন্টু 50, তার মানে অ্যান্সার 500। তাহলে এইভাবেও হয়ে গেল। তাহলে দেখলে 20টা কোশ্চিন কীভাবে হয়ে গেল শর্টে, তাই তো। তো কোন সেটে এসেছিলো একবার আমরা রিপিট করে নিই। এটা এসেছিলো তোমার 1 তারিখে, যেটা পরীক্ষা হয়েছিল 1/3/2024, টাইম 2:30 থেকে 3:30। তো দেখালাম তোমাদের যে 20টা কোশ্চিনের মধ্যে আমার প্র্যাকটিস সেটগুলো যারা করেছে তারা অবশ্যই 17 থেকে 18 পেয়ে যাবে, খুব কম সময়ের মধ্যেই করে নেবে তারা। আর যারা 2025-এর জিডি টার্গেট করছো, ডাব্লিউপি টার্গেট করছো, তারা অবশ্যই আমার সেটগুলো দেখো, অবশ্যই তোমরা সাকসেসফুল হবে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো জিনিসগুলো, অঙ্কগুলো। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।